হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন এবং রীতিমতো হয়তো একটু অবাকই হয়েছেন, কারণ আজকের যে টপিকটা সেই টপিকটা কিন্তু একটু অন্য ধরনের টপিক। আপনাকে প্রফেশনাল কেরিয়ার তৈরি করার টপিক। তার জন্য আপনি কতটা নিজেকে আপ টু ডেট করতে পেরেছেন তার প্রমাণ দেওয়ার টপিক কিন্তু হচ্ছে এটা। আমরা যে কোনো প্রফেশনে যখন যাই, সেই প্রফেশনে ট্যালি প্রাইম রিলেটেড যদি কোনো জব করতে যাই, সেখানে আমাদেরকে যে ইন্টারভিউ ফেস করতে হয়, সেই ইন্টারভিউ ফেস করতে গিয়ে অনেককে অনেক রকম প্রবলেমের সামনে পড়তে হয়েছে। বুঝতে পারছিলেন না কীরকম প্রশ্নে আপনার ইন্টারভিউ হবে, ট্যালি থেকে কী রিলেটেড প্রশ্ন আসবে, এই নিয়ে আপনি কনফিউজ ছিলেন এতদিন। অনেকে আমাকে এর আগে অনেকবার বলেছেন, অনেক দিন থেকে বলছেন। তো আপনাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ের অভিজ্ঞতা দিয়ে আজকেকার এই টপ 50 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন্টারভিউর জন্য আপনাদের জন্য আমি প্রেজেন্ট করছি। আশা করি এখান থেকে এই ভিডিওটি দেখার পর আপনাদের প্রফেশনাল ফিল্ডে ইন্টারভিউ রিলেটেড প্রবলেম অনেকটাই সমাধান হয়ে যাবে, অন্তত আমি তো এটাই আশা করি। তো চলুন সরাসরি আমরা শুরু করি আজকেকার টপ 50 ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অফ ট্যালি প্রাইম। একদম দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। আপনাদের জন্য আমি একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি করে রেখেছি, যার মধ্যে আমার মোট 1টা 2টো 10টা 20টা নয়, মোট 50টা প্রশ্ন আছে এখানটায় কিন্তু। এবং যেটা দেখার পর এবং আপনি যদি নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে নেন, পরবর্তী ক্ষেত্রে যখন আপনি ট্যালি প্রাইম রিলেটেড ইন্টারভিউ যাবেন, সেক্ষেত্রে অনেকটা মানসিকভাবে প্রস্তুতি আপনি নিয়ে যেতে পারবেন, এই আশা রাখি। তো চলুন আমরা শুরু করছি আজকেকার টপিক নিয়ে। আমরা প্রেজেন্টেশন ফাইলটাকে খুলে ফেলি। তো আমার প্রেজেন্টেশন ফাইলটা ওপেন হয়ে গেছে। ওয়েলকাম টু ট্যালি প্রাইম ফর বিগিনার্স, টপ 50 ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন ট্যালি প্রাইম। প্রশ্নে যাওয়ার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে একটাই অনুরোধ করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকুন, এই আশা রেখে আমরা প্রশ্নে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন দেখুন কি বলছে। অ্যাকাউন্টস হ্যাভ টু বি মেনটেন্ড উইথ অ্যান এক্সপেকটেশন দ্যাট দ্য বিজনেস উইল এক্সিস্ট ফর আ লং টাইম। দিস ফলস আন্ডার হুইচ অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন? আপনি একটা ব্যবসা করছেন, একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য একটা ব্যবসা করছেন, এই কনসেপ্ট নিয়েই আপনি বিজনেসে নেমেছেন। এইটা আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্টটি কীরকম অ্যাজাম্পশনের মধ্যে ফেলা হয়? অ্যান্সার, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। Next, second question. Journal is also called a dash. Fill in the blanks. Journal is also called, কি বলা হয় জার্নালকে? ইয়েস, বুক অফ অরিজিনাল এন্ট্রি। আমাদের ম্যানুয়াল অ্যাকাউন্টসের প্রথম স্টেপ হচ্ছে জার্নাল। ওই জন্য যেখানে আমরা প্রথম টপিকগুলোকে লিপিবদ্ধ করে রাখি সেটাকে আমরা বলি বুক অফ অরিজিনাল এন্ট্রি। সো জার্নাল ইজ অলসো কল্ড আ বুক অফ অরিজিনাল এন্ট্রি। থার্ড কোশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস রিলেটেড ভিডিও আমার এর আগে অলরেডি আপলোড করে দেওয়া আছে। আপনার যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আরও একবার দেখে নেবেন। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস কী বলছে না, অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস, ডেবিট আর এক্সপেন্সেস অ্যান্ড লসেস অ্যান্ড ক্রেডিট আর কি? ক্রেডিট আর ইনকাম অ্যান্ড গেইনস। ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লসেস, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস। Next question. According to the golden rules of accounts, debit the receiver and credit the giver. আমাদের যে ম্যানুয়াল অ্যাকাউন্টসে যে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টসে যে তিনটে পার্ট ছিল, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট, তা সেই ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার এই টপিকটা কিন্তু পরে পার্সোনাল অ্যাকাউন্টের রুলসের আয়তায়। নেক্সট ফিফথ কোশ্চেন কি বলছে না, অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট আর কল্ড রিয়েল অ্যাকাউন্ট। আমরা রিয়েল অ্যাকাউন্টকে এইভাবে ধরে থাকি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টসে, ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট। নেক্সট সিক্সথ কোশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, ডেবিট আর এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট
আর ইনকাম অ্যান্ড গেইনস রুলস অ্যাপ্লিকেবল ইন হুইচ টাইপ অফ অ্যাকাউন্ট, যেটা আমি একটু আগেই বলে গেছি যে এই ধরনের টপিকে ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লসেস, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস, এটা আমাদের ম্যানুয়াল অ্যাকাউন্টসের কোন টপিকের আওতাভুক্ত হয়? নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল, রিয়েল অ্যান্ড নমিনালের মধ্যে এটা থার্ড স্টেপ, নমিনাল অ্যাকাউন্টের আওতাভুক্ত হয়। 3টে স্টেপ ওখানে কিন্তু আমাদের গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টসের যে ভিডিও আপলোড করা আছে সেখানে বলাই আছে, একটু ভালো করে দেখে নেবেন এই টপিকটা, কারণ ট্যালি রিলেটেড ইন্টারভিউতে কিন্তু ম্যানুয়াল অ্যাকাউন্টস থেকে অনেক প্রশ্ন ধরা হয়। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার রুলস অ্যাপ্লিকেবল ইন হুইচ টাইপ অফ অ্যাকাউন্টস? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার একটু আগে আমি বলে গেলাম, গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টসের পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তিকেন্দ্রিক হিসাব যেখানে করা হয় সেখানে এই টপিকটাকে, এই রুলসটাকে ফলো আপ করা হয়। ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার আর কল্ড পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট, প্রবলেম নাম্বার 8, according to the golden rules of accounting, debit what comes in and credit what goes out, rules applicable in which type of accounts? দেখুন এখানে 3টে টপিকের উপরেই কিন্তু প্রশ্ন ছোড়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে এখান থেকে, এবং ইন্টারভিউতে আপনাকে এই টপিকের উপরে প্রশ্ন আসবে, যেটা ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট, যেটা আসছে সেটা ডেবিট, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা ক্রেডিট। এটা কোন টপিকের আওতাভুক্ত হয়? না, রিয়েল অ্যাকাউন্ট, মানে সম্পত্তি কেন্দ্রিক হিসাব নিকাশ। প্রবলেম নাম্বার 8, প্রবলেম নাম্বার 9, ইফ ডেটার্স ইজ টু ক্রেডিটার্স হয়, ডেটার্সের সমতুল্য যদি উল্টো দিকে ক্রেডিটার্স হয়, তাহলে প্রফিটের উল্টো দিকে কে আসবে? অবভিয়াসলি লস। দেনাদার এবং পাওনাদার যেমন বিপরীত সম্পর্ক, সেরকম লাভ এবং ক্ষতি এটাও বিপরীত সম্পর্ক, তাই জন্য ডেটার্স ইজ টু ক্রেডিটার্স ইকুয়াল টু প্রফিট ইজ টু লস। নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 10, ইফ প্রফিট ইজ টু লস হয়, দেন অ্যাসেটস ইজ টু কী হবে? লাভের সঙ্গে যদি ক্ষতি জড়িত থাকে তাহলে সম্পত্তির সঙ্গে দায় জড়িত থাকবে, দ্যাট মিনস লায়াবিলিটিস। অ্যাসেটস ইজ টু লায়াবিলিটিস, আমাদের ব্যালেন্স শিটে দুটো হেডস, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, সেই কনসেপ্টেই এখানটায় ইউজ করা হয়েছে, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। আমরা কিন্তু অলরেডি 10টা প্রশ্ন করে ফেললাম, মানে আপনি ইন্টারভিউতে এই প্রশ্নগুলো দেখার পর মানসিক দিক থেকে অনেকটাই তৈরি থাকবেন নিজেকে নিয়ে। ভালো করে এই প্রশ্নগুলোকে আপনি চর্চা করবেন এবং এই রিলেটেড টপিকগুলোকে নিয়ে আপনি চর্চা করবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে যখনই আপনি ইন্টারভিউতে যাবেন সাহসের সঙ্গে ইন্টারভিউ আপনি কমপ্লিট করতে পারেন। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক, এনি টাইপ অফ ব্যাঙ্ক আর কল্ড রিয়েল অ্যাকাউন্ট, বাট যখন ব্যাংকের আমরা নাম উল্লেখ করে দিই তখন কিন্তু সেটা হয়ে যায় পার্সোনাল অ্যাকাউন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা একটি ব্যাংকের নাম, এসবিআই ব্যাংকের নাম এটা যেহেতু, তাই জন্য এই ব্যাংকের যেহেতু নামকরণ করা আছে তাই জন্য কিন্তু এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট কোয়েশ্চেন, দেখুন একটা জার্নাল এন্ট্রি টপিক রিলেটেড প্রশ্ন। রাতুল পারচেজ আ গুডস ফ্রম মিনু ট্রেডার্স অন ক্রেডিট। মিনু ট্রেডার্সের কাছ থেকে রাতুল কিছু মাল কিনেছে বাকিতে। হুইচ অফ দ্য ফলোইং জার্নাল এন্ট্রিজ উইল বি মেড ফর দ্য ট্রানজ্যাকশন ইন রাতুল বুকস। রাতুল তার অ্যাকাউন্টসে এই জার্নাল এন্ট্রিটা কী করবে? না, যেহেতু আমরা ক্রেডিট পারচেজ করেছি এবং গুডস কিনেছি, এখানটায় গুডস, তো গুডস মিনস হচ্ছে আমার যেহেতু এখানে উল্লেখ করা নেই কী পণ্য কিনেছি, তার জন্য আমরা এখানটায় লেজারটাকে পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে রাখবো। তার মানে আপনার গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস অনুযায়ী পারচেজ অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে ডেবিট, এবং যার কাছ থেকে কিনছি মিনু ট্রেডার্স, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অনুযায়ী মিনু ট্রেডার্স কিন্তু হয়ে যাবে এখানে ক্রেডিট। দ্যাট মিনস দ্য জার্নাল এন্ট্রি উইল বি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিনু ট্রেডার্স। জার্নাল এন্ট্রিগুলো, ম্যানুয়াল অ্যাকাউন্টসের জার্নাল এন্ট্রিগুলোকে খুব ভালোভাবে রপ্ত করে নেবেন, কারণ ইন্টারভিউতে জার্নাল এন্ট্রি রিলেটেড অনেক টপিকের উপরেই কিন্তু প্রশ্ন করা হয়। নেক্সট, অ্যাসেটস অর প্রপার্টিজ অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট ইন দ্য এক্সাম্পল অফ ড্যাশ অ্যাকাউন্ট। আপনার কোনো সম্পত্তি বা ক্যাশ, এটাও একটা সম্পত্তি আমাদের, এই ধরনের টপিকগুলো কী ধরনের অ্যাকাউন্টের উদাহরণ? দেখুন এখানে বলেই দিয়েছে রিয়েল অ্যাকাউন্ট, মানে এগুলো রিয়েল অ্যাকাউন্ট মিনস হচ্ছে সম্পত্তি কেন্দ্রিক হিসাব, সেই কারণের জন্যই কিন্তু এটা অ্যান্সার হবে রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইন ট্যালি প্রাইম টু প্রি ডিফাইন্ড লেজার্স আর অ্যাভেলেবল, ওয়ান ইজ ক্যাশ অ্যান্ড দ্য আদার ইজ। আমরা দেখবেন যখন ট্যালি ওপেন করি কোম্পানি ক্রিয়েট করার পর, একদম ফ্রেশ কোম্পানি যেখানে কোনো লেজার তৈরি করা নেই, আমরা সেখানে যখন লেজারে অল্টার মোডে যাব সেখানে আপনি ডিফল্ট দুটো লেজার দেখতে পাবেন। সেই দুটো লেজারে এক নাম্বার হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, দ্বিতীয়ত হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট।
প্রশ্নটা আপনার কাছ থেকে এরকম দিতে পারে, ইন ট্যালি প্রাইম টু প্রি ডিফাইন্ড লেজার্স আর অ্যাভেলেবল, ওয়ান ইজ প্রফিট আর লস অ্যান্ড দ্য আদার ইজ, তখন এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট। নেক্সট কোয়েশ্চেন, অমল পারচেজ গুডস ফ্রম প্রীতম ট্রেডার্স অন ক্রেডিট। অমল কিছু মাল কিনেছে প্রীতম ট্রেডার্সের কাছ থেকে। ফর দ্য প্রীতম ট্রেডার্স লেজার, হুইচ লেজার গ্রুপ উই উইল মেনটেন ইন ট্যালি প্রাইম। প্রীতম ট্রেডার্স লেজার আপনি যখন ট্যালি প্রাইমে তৈরি করবেন তখন প্রীতম ট্রেডার্স লেজারের আন্ডারটা কী রাখবেন? আপনি অমল, আপনার কোম্পানি অমলবাবু, তার আপনি যখন কিনছেন প্রীতম ট্রেডার্সের কাছ থেকে, দ্যাট মিন্স প্রীতম ট্রেডার্স আপনার কাছে কে হবে? সানরি ক্রেডিটার্স, পাওনাদার। সেই জন্য প্রীতম ট্রেডার্স লেজার করার সময় আমরা সেটাকে রাখবো আন্ডার সানরি ক্রেডিটার্স। নেক্সট কোয়েশ্চেন, অমল গুডস সোল্ড টু মনীষা ট্রেডার্স অন ক্রেডিট। অমলবাবু এবারে কিছু পণ্য বিক্রি করেছেন মনীষা ট্রেডার্সকে। ফর দ্য মনীষা ট্রেডার্স লেজার, হুইচ লেজার গ্রুপ উইল মেনটেন ইন ট্যালি প্রাইম। মনীষা ট্রেডার্স লেজার যখন আপনি তৈরি করবেন ট্যালিতে, তখন আপনি তার আন্ডার কী রাখবেন? না, অমলবাবু মনীষা ট্রেডার্সকে বিক্রি করছেন মাল বাকিতে, তার মানে মনীষা ট্রেডার্স হয়ে যাবে ডেটার্স, সানরি ডেটার্স। তো এই ধরনের টপিক কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং চর্চা করতে হবে। এগুলো বেস্ট 50 কোয়েশ্চেন্স ইন ট্যালি প্রাইম। ইন্টারভিউর জন্য সবথেকে ভালো ভালো কোশ্চেনগুলো বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য এগুলোকে ভেবে ভেবে কালেক্ট করে তবে আমি আপনাদের সামনে কিন্তু এটাকে প্রেজেন্ট করছি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ গট ইন ট্যালি প্রাইম। ট্যালি প্রাইমে গট, জিওটি, গট এর ফুল ফর্ম কি? একদম ওপেনে আমরা লেখা থাকে, দেখবেন ট্যালি যখন ওপেন করবেন সেখানে লেখা থাকে গেটওয়ে অফ ট্যালি। খুব সিম্পল কোশ্চেন, কিন্তু হঠাৎ করে আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন দেখবেন হয়তো আপনি একটু ঘাবড়ে গেছেন। এই জন্য এই সিম্পল টপিকগুলোকেও খুব আমাদেরকে মাইনরলি খেয়াল রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফল্ট গোডাউন নেম ইন ট্যালি প্রাইম। যখন আমরা ট্যালিতে গোডাউন অ্যাক্টিভ করার পর যখন গোডাউন তৈরি করি, গোডাউন আমরা তৈরি করার আগে আপনি একবার অল্টার মোডে ঢুকে দেখবেন সেখানে একটা ডিফল্ট গোডাউন নেম দেখায়। সেই ডিফল্ট গোডাউন নেম হচ্ছে মেন লোকেশন। এটাই আমাদের ডিফল্ট প্রাইমারি গোডাউন। এরপর আমরা চাইলে আমরা আবার নতুন গোডাউন তৈরি করে নিতে পারি। নেক্সট, ইন ট্যালি প্রাইম F11 কি ইজ ইউজড অ্যাজ। F11 কি ট্যালি প্রাইম আমরা কী পারপাসে ব্যবহার করি? কোম্পানি ফিচার্স উইন্ডোগুলোকে অ্যাক্টিভ করার জন্য। কোম্পানি ফিচার্স, কোম্পানি রিলেটেড যা যা ফিচার্স আছে সেটাকে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করার জন্যই আমরা ট্যালি প্রাইমে F11 কি প্রেস করে থাকি। নেক্সট কোয়েশ্চেন, প্রবলেম নাম্বার 20, ইন ট্যালি প্রাইম F12 কি ইজ ইউজড অ্যাজ। F12 কি কেন? না, কোম্পানি কনফিগারেশন। F11 থেকে আপনি যে যে ফিচার্সগুলো অ্যাক্টিভ করেছেন সেই ফিচার্স রিলেটেড যদি কোনো কনফিগারেশন আমাদেরকে চেঞ্জ করতে হয় তখন তার জন্য আমরা F12 কি প্রেস করে থাকি, বা ভাউচার এন্ট্রি মোডে বা লেজার মোডে যে কোনো জায়গায় যদি সেই রিলেটেড টপিকের উপর কোনো কনফিগারেশন আমাদেরকে চেঞ্জ করতে হয় তখন আমরা F12 কি প্রেস করি। তো আমরা কিন্তু প্রবলেম নাম্বার 20 মানে 20টা ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন কিন্তু দেখে ফেললাম এবং জেনে ফেললাম। তো আসছি এর পরবর্তী প্রবলেম নাম্বার 21, টু ডিলিট এনি লেজার ইন ট্যালি প্রাইম ইউ উইল প্রেস ড্যাশ কি। এনি টাইপ অফ লেজার যদি আপনাকে ডিলিট করতে হয় তাহলে তার জন্য আপনি কি প্রেস করবেন? অল্ট প্লাস ডি। যে কোনো কিছু, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে শুধু ডিলিট এনি লেজার, আপনি ডিলিট এনি স্টক আইটেম হতে পারে, এনি টাইপ অফ ভাউচার এন্ট্রি হতে পারে, এনি টাইপ অফ গোডাউন হতে পারে, যে কোনো কিছু ডিলিট করার জন্য আমরা যে শর্টকাট কিটা ব্যবহার করি সেটা হচ্ছে অল্ট প্লাস ডি। নেক্সট কোয়েশ্চেন, টু পুট দ্য কারেন্ট ডেট ইন ট্যালি প্রাইম ইউ উইল প্রেস ড্যাশ কি। আপনি ট্যালি প্রাইমে এন্ট্রি যখন করবেন সেক্ষেত্রে আপনাকে যে ভাউচার এন্ট্রিতে দাঁড়িয়ে যে ডেটটা দিতে হবে, কোন ডেটের এন্ট্রি, সেটার জন্য আমরা যে শর্টকাট কি ইউজ করি সেটা হচ্ছে F2। আমার এর পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি একটা ভিডিওতে দেবো ট্যালি প্রাইম রিলেটেড যে শর্টকাট কিগুলোকে আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, তার রিলেটেড আমি একটা ভিডিও খুব শিগগিরই লঞ্চ করব। আপনারা খেয়াল রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন, আপনি ইনফরমেশান পেয়ে যাবেন। প্রবলেম নাম্বার 23, টু চেঞ্জ দ্য কারেন্ট পিরিয়ড ইন ট্যালি প্রাইম ইউ উইল প্রেস ড্যাশ কি। কারেন্ট পিরিয়ড চেঞ্জ করব, আমরা যে ফিনান্সিয়াল পিরিয়ড সেই পিরিয়ডটা চেঞ্জ করে আমরা যদি ট্যালিতে অ্যাকাউন্টস মেনটেন করতে চাই তাহলে তার জন্য আমরা অল্ট প্লাস F2 প্রেস করব, অল্ট প্লাস F2। প্রবলেম নাম্বার 24, টু ক্রিয়েট এনি লেজার ইনস্ট্যান্ট ভাউচার এন্ট্রি মোড ইউ উইল প্রেস ড্যাশ কি। অর্থাৎ এনি টাইপ অফ অনলাইন ক্রিয়েশন যেটাকে আমরা বলে থাকি, তাহলে
ট্যালিতে দাঁড়িয়ে আমরা যদি কোনো ভাউচার এন্ট্রি পাস করার সময় যদি সেখানে আমাদের কোনো প্রয়োজনীয় লেজার, প্রয়োজনীয় স্টক আইটেম, প্রয়োজনীয় স্টক ইউনিট, প্রয়োজনীয় গোডাউন, এই যে কোনো কিছু যদি আমার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে তার জন্য আমরা একটাই শর্টকাট কি ব্যবহার করি, সেটা হচ্ছে অল্ট প্লাস সি। প্রবলেম নাম্বার 24। নেক্সট এরপর আসবো প্রবলেম নাম্বার 25। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস পারচেজ অর্ডার ভাউচার ইন ট্যালি প্রাইম? হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস পারচেজ অর্ডার ভাউচার ইন ট্যালি প্রাইম? অর্থাৎ পারচেজে আমরা তিনটে পার্ট জেনারেলি মেনটেন করি: পারচেজ অর্ডার, পারচেজ চালান অ্যান্ড পারচেজ, অ্যান্ড এরপরে আমরা করি পারচেজ রিটার্ন। এই যে চারটে পার্ট, এর শর্টকাট কি বিভিন্ন কিছু আছে, সেগুলো সম্বন্ধে পরপর প্রশ্ন আছে এখানে দেখুন। তো এই পারচেজ অর্ডার পাস করার জন্য আমরা ট্যালি প্রাইমে কি পাস করি, কি প্রেস করি না, কন্ট্রোল প্লাস F9 কি আমরা প্রেস করে থাকি, কন্ট্রোল প্লাস F9। নেক্সট, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস পারচেজ চালান অর রিসিপ্ট নোট ভাউচার ইন ট্যালি প্রাইম? পারচেজ চালান মিন্স আপনি অর্ডার দিয়েছেন, তার এগেনস্টে আপনি মাল রিসিভ করেছেন, এই রকম ক্ষেত্রে আপনি যে এন্ট্রিটা পাস করবেন সেটাকে আমরা বলি পারচেজ চালান অর রিসিপ্ট নোট। এই ধরনের এন্ট্রি পাস করার জন্য ট্যালি প্রাইমে আমরা কোন শর্টকাট কি ব্যবহার করি না, অল্ট প্লাস F9। অল্ট প্লাস F9 শর্টকাট কিগুলোকে খুব ভালোভাবে মাথায় রাখবেন। নেক্সট, এরপর আমাদের অর্ডার হয়ে গেছে, চালান হয়ে গেছে, আমরা যদি পারচেজ বিল বানাতে চাই, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস পারচেজ ভাউচার ইন ট্যালি প্রাইম? এই পারচেজ ভাউচার এন্ট্রি পাস করার জন্য আমরা কি প্রেস করব তখন না, কিবোর্ড থেকে F9 কি প্রেস করব, F9। নেক্সট কোয়েশ্চেন, প্রবলেম নাম্বার 28। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস পারচেজ রিটার্ন অর ডেবিট নোট ভাউচার ইন ট্যালি প্রাইম? অর্থাৎ এবার আপনি পারচেজ বিল করে ফেলেছেন, মাল কিনে ফেলেছেন, এবার আপনার কোনো কারণে মালে একটা প্রবলেম বেরিয়েছে, আপনি মালটাকে রিটার্ন করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আমরা ট্যালি প্রাইমে পারচেজ রিটার্ন মোড চুজ করব বা ডেবিট নোট মোড চুজ করব, যেটা শর্টকাট কি হচ্ছে অল্ট প্লাস F5, অল্ট প্লাস F5। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস সেলস অর্ডার ভাউচার ইন ট্যালি প্রাইম? সেলস অর্ডার, একইভাবে আপনি মাল বিক্রি করবেন, তার অর্ডার পেয়েছেন, তার এন্ট্রি করবেন, তার জন্য আমরা শর্টকাট কি ব্যবহার করব, কন্ট্রোল প্লাস F8, কন্ট্রোল প্লাস F8। নেক্সট প্রবলেম নাম্বার 30। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস সেলস চালান অর ডেলিভারি নোট ভাউচার ইন ট্যালি প্রাইম? ভাবতে পারছেন কি রিলেটেড প্রশ্ন হচ্ছে এগুলো ট্যালি প্রাইম রিলেটেড টপ কোশ্চেন। ইন্টারভিউতে প্রায়শই এগুলোকে কিন্তু জিজ্ঞেস করা হয় বিভিন্ন জায়গায়। সেলস চালান বা ডেলিভারি নোট পাস করার জন্য আপনি কি শর্টকাট কি ব্যবহার করবেন, অল্ট প্লাস F8 শর্টকাট কি আপনি ইউজ করবেন। প্রবলেম নাম্বার 30। আমাদের কিন্তু অলরেডি আমরা 30টা প্রশ্ন দেখে ফেললাম, জেনে ফেললাম এবং ইন্টারভিউর জন্য তৈরি করে ফেললাম নিজেকে। এরপরে আসছি প্রবলেম নাম্বার 31। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস সেলস ভাউচার ইন ট্যালি প্রাইম? সেলস ভাউচার অর্থাৎ সেলস বিল পাস করার জন্য আপনি কোন শর্টকাট কি ব্যবহার করবেন, F8 প্রেস করবেন ভাউচার মোডে দাঁড়িয়ে। এরপরে আসবো আমরা প্রবলেম নাম্বার 32। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পাস সেলস রিটার্ন অর ক্রেডিট নোট ভাউচার ইন ট্যালি প্রাইম? সেলস রিটার্ন, আপনি সেলস অর্ডার করলেন, সেলস চালান করলেন, এরপর সেলস বিল করলেন, মাল বিক্রি করে ফেলেছেন, এই সময় সে আপনাকে মালটা ফেরত দিচ্ছে, তখন আপনাকে সেলস রিটার্ন অর ক্রেডিট নোট মেনটেন করতে হবে। তখন আপনি কি করবেন না, তখন আপনি অল্ট প্লাস F6 কি প্রেস করবেন, অল্ট প্লাস F6 কি। প্রবলেম নাম্বার 33। হাউ মেনি টাইপস অফ স্টক ইউনিট অ্যাভেলেবল ইন ট্যালি প্রাইম? আমরা যখন স্টক ইউনিট তৈরি করি, পিস, কেজি, লিটার এটসেট্রা, সেখানে আমরা স্টক ইউনিট তৈরি করার সময় আমরা কটা টাইপ পাই? অ্যান্সার হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে সিম্পল ইউনিট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইউনিট। সিম্পল ইউনিট মিন্স হচ্ছে পিস, কেজি, এগুলোকে সিম্পল ইউনিট বলা হয়। আর কম্পাউন্ড ইউনিট মানে হচ্ছে কি, সাপোজ আপনি 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, তাহলে এই যে কেজি আর গ্রাম, এই যে দুটো ইউনিটকে একটা জায়গায় মার্জ করা হচ্ছে, এটাকে আমরা বলছি কম্পাউন্ড ইউনিট। নেক্সট প্রবলেম নাম্বার 34। ক্যান ইউ ক্রিয়েট কম্পাউন্ড স্টক ইউনিট বিফোর ক্রিয়েটেড আ সিম্পল স্টক ইউনিট? আপনি কি সিম্পল স্টক ইউনিট তৈরি করার আগে কম্পাউন্ড স্টক ইউনিট তৈরি করতে পারবেন? কখনোই আমরা ট্যালিতে এটা পারবো না। কেন না, আগে আমাদেরকে সিম্পল স্টক ইউনিট দুটো তৈরি করে দিতে হবে, মিনিমাম কেজি আর গ্রাম দুটো তৈরি করলাম, তারপর দুটো সিম্পল স্টক ইউনিটকে আমরা কম্পাউন্ড ইউনিটে লিঙ্ক করাতে পারি। এই জন্য আমরা সিম্পল স্টক ইউনিট তৈরি না করে কম্পাউন্ড স্টক ইউনিট তৈরি করতে পারি না। প্রবলেম নাম্বার 35।
প্রীতম রিসিভড অ্যান অ্যামাউন্ট রুপিস 15,000 এগেনস্ট আ পেন্ডিং ইনভয়েস। একটা 15,000 টাকার অ্যামাউন্ট রিসিভ করা হয়েছে। হি ওয়াজ আনএবল টু ডিসাইড এগেনস্ট হুইচ বিল দ্য পেমেন্ট ওয়াজ রিসিভড ইন ট্যালি প্রাইম। তিনি ডিসাইড করতে পারছেন না যে ট্যালিতে যে তিনি এই যে টাকাটা রিসিভ করেছেন কোন বিলের এগেনস্টে রিসিভ করেছেন, যে পার্টির কাছ থেকে তিনি রিসিভ করেছেন কোন বিলের এগেনস্টে রিসিভ করেছেন তিনি বুঝতে পারছেন না বা তার কাছে ইনফরমেশান নেই। তাহলে তখন তিনি কি করবেন? না, হি শুড অ্যাকাউন্ট দ্য পেমেন্ট অ্যাজ, এই ধরনের পেমেন্টটাকে তিনি অ্যাকাউন্টসে কীভাবে মেনটেন করবেন, কী টপিক নিয়ে মেনটেন করবেন? না, তিনি সেই পার্টি অ্যাকাউন্টের মেনটেন ব্যালেন্স বিল বাই বিল মেনটেন করতে গিয়ে সেখানে অন অ্যাকাউন্ট অপশানে তিনি এই বিলটাকে অ্যামাউন্টটাকে কিন্তু রিফ্লেক্ট করবেন অন অ্যাকাউন্টে। আমাদের দেখবেন এগেনস্ট রেফারেন্স, নিউ রেফারেন্স, অন অ্যাকাউন্ট, এই টপিকগুলো আমরা পাই। তো সেখানে আমরা অন অ্যাকাউন্ট টপিকটাকে চুজ করব তখন। প্রবলেম নাম্বার 36, ড্যাশ ইজ আ স্টেটমেন্ট শোয়িং দ্য ব্যালেন্স or total of debits and credit of all the accounts in tally prime। যে দুদিকের ব্যালেন্স, আমাদের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স যে ইকুয়ালি মেনটেন করা হয়, যে স্টেটমেন্টটাকে আমরা পাই, তো সেই স্টেটমেন্টে আমরা অ্যাকাউন্টসের কোন টপিকটাকে মেনটেন করলে আমরা বুঝতে পারি? না, ট্যালি প্রাইমে বা ম্যানুয়াল অ্যাকাউন্টসে আমরা ট্রায়াল ব্যালেন্স মেনটেন করলে আমরা সেই টপিকটার সম্বন্ধে আমরা ধারণা পেয়ে থাকি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রবলেম নাম্বার 37। এবার আমাদের খুব আরও ভাইটাল টপিক ইন ট্যালি প্রাইম, জিএসটি স্ট্যান্ডস ফর, জিএসটি যেটা আমাদের ইন ইন্ডিয়ার খুব পপুলার একটা টপিক। জিএসটি স্ট্যান্ডস ফর কি? অ্যান্সার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। অবশ্যই ইন্টারভিউতে আপনাকে জিএসটি রিলেটেড প্রশ্ন করবই, এটা মাথায় রাখবেন। নেক্সট, টিডিএস, টিডিএস স্ট্যান্ডস ফর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস, TDS stands for tax deducted at source. Problem number 39. In GST registration number, first two digits indicate the, আপনাদের যে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার হয় একটা রেজিস্টার্ড ডিলারের, সেই রেজিস্টার্ড ডিলার যে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করে গভর্নমেন্ট, তার প্রথম দুটো নাম্বার থেকে আমরা কি বুঝতে পারি? সেই রেজিস্ট্রেশন নাম্বারটা থেকে আমরা কি বুঝতে পারি? না, তিনি কোন স্টেটের রেজিস্টার্ড ডিলার, সেই রেজিস্টার্ড ডিলারের প্রথম দুটো নাম্বার থেকে আমরা বুঝতে পারি। তো দ্যাট মিনস সেই প্রথম দুটো নাম্বারকে মেনশন করা হয় অ্যাজ আ স্টেট কোড। জিএসটি যে রেজিস্ট্রেশন নাম্বার তার প্রথম দুটো নাম্বারকে মেনশন করা থাকে স্টেট কোড হিসেবে। খুবই ভাইটাল একটা কোশ্চেন কিন্তু এটা। প্রবলেম নাম্বার 40, ইন ইন্ট্রাস্টেড সাপ্লাই অফ গুডস মিনস, ইন্ট্রাস্টেড সাপ্লাই বলতে কি বোঝায়? কি বলছে? অ্যান্সার, লোকেশন অফ সাপ্লায়ার্স অ্যান্ড দ্য প্লেস অফ সাপ্লাই আর দ্য সেম স্টেট। দ্যাট মিনস আপনি যদি মাল কেনেন বা মাল বিক্রি করেন, এই দুটো ঘটনায় যদি কোনো পার্টির সঙ্গে আপনার হয় এবং আপনি এবং আপনার সেই পার্টি দুজনেই যদি সেম স্টেটের আওতাভুক্ত হন, তখন সেখানে ইন্ট্রাস্টেট সাপ্লাই কনসেপ্ট ইউজ করা হবে ট্যালি প্রাইমে। ইন্ট্রাস্টেট সাপ্লাই অর্থাৎ একই রাজ্যের মধ্যে যদি আমরা মাল কেনা বেচা করি তখন সেটা হচ্ছে ইন্ট্রাস্টেট সাপ্লাই। খেয়াল করবেন, ভালোভাবে এটা মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 41, ইন ইন্ট্রাস্টেড সাপ্লাই অফ গুডস নেচার হুইচ ট্যাক্স উইল বি চার্জ। আপনি যখন একই রাজ্যের মধ্যে মাল কেনাবেচা করছেন তখন সেই জায়গায় ট্যালিতে আমরা কি ট্যাক্স চার্জ করব? না, ট্যাক্স চার্জ করব সিজিএসটি অ্যান্ড এসজিএসটি, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। মাইন্ড ইট, ট্যাক্স আমাদের জিএসটি পার্টে যেটা আছে তার মধ্যে আমরা সিজিএসটি এবং এসজিএসটি ট্যাক্স চার্জ করব আমাদের যদি একই রাজ্যের মধ্যে আমরা মাল কেনাবেচা করি ইন্ট্রাস্টেড সাপ্লাইয়ের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 42, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি স্ট্যান্ডস ফর, সিজিএসটি ফুল ফর্ম সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা সেন্ট্রালের আওতাভুক্ত, কেন্দ্র সরকারের আওতাভুক্ত, অ্যান্ড এসজিএসটি স্ট্যান্ডস ফর স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা রাজ্য সরকারের আওতাভুক্ত। প্রত্যেকের রাজ্য এবং প্রত্যেকের কেন্দ্র, আমাদের সকলের কেন্দ্র সরকার আর আমাদের আলাদা আলাদা রাজ্যের যে রাজ্য সরকার, এই দুটো টপিক নিয়ে তৈরি হয় সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। সিজিএসটি সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এসজিএসটি স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রবলেম নাম্বার 43, in interstate supply of goods nature which tax will be charged? Interstate supply, not intrastate supply. This is called interstate supply of goods nature which tax will be charged? Interstate supply যেখানে আমরা চার্জ করব কি ট্যাক্স? না, চার্জ করব আমরা আইজিএসটি ট্যাক্স। এই আইজিএসটি আর ইন্টারস্টেট সাপ্লাই মিনস কি? না, যখন মাল কেনাবেচা হচ্ছে
এক রাজ্য থেকে অন্য রাজ্যের মধ্যে, তখন ট্যাক্স চার্জ হয় আইজিএসটি। সেম রাজ্যের মধ্যে হলে সিজিএসটি, এসজিএসটি, আলাদা আলাদা রাজ্যের মধ্যে মাল কেনা বেচা হলে তখন আমরা ট্যাক্স চার্জ করি আইজিএসটি, ইন্টার স্টেট সাপ্লাই। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট প্রবলেম নাম্বার 44, এই যেটা নিয়ে আমি একটু আগেই বলছিলাম, ইন ইন্টার স্টেট সাপ্লাই অফ গুডস মিনস কি বোঝাচ্ছে না, লোকেশন অফ সাপ্লায়ার অ্যান্ড দ্য প্লেস অফ সাপ্লাই আর দ্য ডিফারেন্ট স্টেটস। অর্থাৎ আপনি যখন মাল কিনবেন বা মাল বিক্রি করবেন, এই দুটো ঘটনাই যদি ঘটে আলাদা আলাদা রাজ্যে, আপনি এক রাজ্যে এবং আপনি যাকে মাল বিক্রি করছেন তিনি আলাদা রাজ্যে, এই রকম ক্ষেত্রে ইন্টার স্টেট সাপ্লাই কনসেপ্ট আমরা ব্যবহার করে থাকি, যেখানে আমাদের ট্যাক্স চার্জ হয় আইজিএসটি। কনসেপ্ট আপনাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। নেক্সট প্রবলেম নাম্বার 45, টিসিএস। TCS stands for tax collected at source. Tax collected at source. খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HSN কোড ইন ট্যালি প্রাইম? এই HSN কোডটা কোথায় ব্যবহার করা হয় না, যখন আমরা স্টক ইউনিট ব্যবহার করি, স্টক ইউনিটে গভর্নমেন্ট প্রোভাইডেড প্রত্যেকটা আইটেম কোডের একটা করে নাম্বার প্রোভাইড করা থাকে, সেই নাম্বারটাকে আমরা বলে থাকি HSN কোড। এই HSN কোডের ফুল ফর্ম হচ্ছে হারমোনাইজড সিস্টেম নোমেনক্লেচার। হারমোনাইজড সিস্টেম নোমেনক্লেচার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HSN কোড? প্রবলেম নাম্বার 47, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ UQC ইন স্টক ইউনিট ক্রিয়েশন উইন্ডো? দেখবেন যখন আপনারা ট্যালি প্রাইমে স্টক ইউনিট তৈরি করবেন, সেখানে একটা UQC টপিক আপনি পাবেন, অর্থাৎ যেখানে আমাদের UQC ডিটেলস মেনটেন করতে হবে। অর্থাৎ ইউকিউসির ফুল ফর্ম হচ্ছে ইউনিট কোয়ান্টিটি কোড। দ্যাট মিনস ওই যে পিস বা কেজি বা লিটার, এই যে টপিক ইউনিট কোয়ান্টিটি কোড আমরা ব্যবহার করি ইউকিউসির মাধ্যমে। নেক্সট প্রবলেম নাম্বার 48, ইন স্টক আইটেম ক্রিয়েশন উইন্ডো ক্যান ইউ ইনপুট দ্য জিএসটি পার্সেন্টেজ রেট ইন ট্যালি প্রাইম? আমরা ট্যালি প্রাইমে যখন স্টক আইটেম ক্রিয়েট করি, সেখানে কি আমরা ওই স্পেসিফিক স্টক আইটেমের উপর কত পার্সেন্ট জিএসটি চার্জ হবে সেটা আমরা সেখানেই বলে আসতে পারি, যাতে করে আমি ভাউচার এন্ট্রি করার সময় যাতে ওই স্পেসিফিক স্টক আইটেমের উপর ওই নির্দিষ্ট জিএসটি পার্সেন্টেজ চার্জ হয়? হ্যাঁ, অবশ্যই পারি আমরা, অবশ্যই কিন্তু আমরা এটাকে মেনটেন করতে পারি। কোনো যেন কনফিউশন আপনার মধ্যে না থাকে এটা সম্বন্ধে। এগুলো সবই কিন্তু কনফিউজড কোশ্চেন। আপনাকে কনফিউজ করার জন্যই, আপনাকে ভয় দেখানোর জন্যই এরকম প্রশ্ন করা হবে, আপনাকে জাস্ট কনফিউজ করে দেওয়া হবে এই রকম প্রশ্ন করে। তো এগুলো সম্বন্ধে মাইনরলি নিজেকে খেয়াল রাখবেন। নেক্সট প্রবলেম নাম্বার 49, জিএসটি ইজ আ ড্যাশ বেসড ট্যাক্সেশন। জিএসটি ইজ আ ডেস্টিনেশন বেসড ট্যাক্সেশন। দ্যাট মিনস দূরত্ব, ডেস্টিনেশন, কোথা থেকে কোথায় মাল কিনছেন, কোথা থেকে কোথায় মাল বিক্রি করছেন, এই ডেস্টিনেশনের ওপরই কিন্তু ট্যাক্স চার্জ হয়। এক রাজ্যের মধ্যে হলে সিজিএসটি, এসজিএসটি, এক রাজ্য থেকে অন্য রাজ্যের মধ্যে হলে আইজিএসটি। এই কনসেপ্ট, এই জন্য এটাকে আমরা বলে থাকি জিএসটি যা ডেস্টিনেশন বেসড ট্যাক্সেশন। নেক্সট অ্যান্ড লাস্ট ভাইটাল কোশ্চেন ফর ইন্টারভিউ, নেক্সট অ্যান্ড লাস্ট প্রবলেম নাম্বার 50। প্রবলেম নাম্বার 50, হোয়াট ইজ দ্য স্টেট কোড অ্যাজ শোন অফ ওয়েস্ট বেঙ্গল ইন জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার? এটা আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা স্টেট কোড ভ্যারি করে। আমাদের রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের যে স্টেট কোড জিএসটি নাম্বারে প্রোভাইড করা থাকে সেটা কি 19। অর্থাৎ আপনি যে জিএসটি নাম্বার, যখন আপনি কারো কাছ থেকে মাল কিনছেন, সেখানে যদি রেজিস্টার্ড ডিলার হন তিনি, তার যে জিএসটি নাম্বার থাকবে, সেই জিএসটি নাম্বার কোন স্টেটের আওতাভুক্ত সেটা জানার জন্য জাস্ট আপনি ওই নাম্বারের উপর একবার চোখ বোলান এবং প্রথম দুটো সংখ্যাকে একটু দেখুন। প্রথম দুটো সংখ্যা যদি হয় আপনার 19, তাহলে আপনি চোখ কান বুঝিয়ে বলতে পারেন তিনি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারটেকিং জিএসটি রেজিস্টার্ড ডিলার। বিভিন্ন স্টেটের রেজিস্ট্রেশন নাম্বার বিভিন্ন আলাদা আলাদা হয়। তো এই ছিল আমাদের টোটাল 50 কোশ্চেন, টোটাল 50 ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স ফর ট্যালি প্রাইম। আশা করি এই প্রশ্নগুলো আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে পরবর্তী ইন্টারভিউতে ভালোভাবে যাতে আপনি উত্তীর্ণ হতে পারেন। এবং আমি সর্বদাই আশাবাদী যে এই ধরনের প্রশ্নগুলো ইন্টারভিউতে করার পর আপনি যদি সঠিক অ্যান্সার দিয়ে আপনি যদি সেই স্পেসিফিক জবটা পেয়ে যান, তাহলে আমার খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে যদি আপনি সেই জবটা পেয়ে যান। ধন্যবাদ আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ার্সদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে আবার দেখা হচ্ছে নতুন আর একটা দিনে আপনাদের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।